টাইপিং করতে যে একটু একটু ভুল হতেই পারে, আমি সেটি জানি। আগে নিজের মতো করে ট্রাই করো, আনলেস ইউ হেল্প মি। যেহেতু এটি হচ্ছে কমপ্লেক্স, এবার দেখো তো এই বাক্যটাকে তোমরা সিম্পল বানাতে পারো কিনা। হ্যাঁ, আমি এটা জানি অনেকেই হয়তো বা এই বিষয়ে অনেক দুর্বল রয়েছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সকে এমনিতেই ভয় পেতে। তো আজকেও হয়তো বা ভয় পেতেই পারো, কিন্তু সবার কথা বলছি না, যারা অ্যাটলিস্ট পারবে বলে মনে করছো একটু করো না দেখি। তারপরে আমি দেখি যে আসলে তোমরা কোন কোন ধরনের ভিউয়ার্সরা, লার্নার্সরা আমার সঙ্গে ক্লাসে যুক্ত হয়েছে। আমি সব কিছু এখান থেকে একটু করে দেখিয়ে দেব। আর আমি ওই যে কিছু বিষয় স্কিপ করে পরের লেসনে যেতে পারি না, মানে আমার দ্বারা হয় না এটা। আমার মনে হয় যে এটি তোমার শেখানো, মানে তোমার শেখা উচিত। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমি আসলে এগুলোর দেওয়ার চেষ্টা করি। ঝটপট একটু জানাও তো, আনলেস ইউ হেল্প মি, যদি তুমি আমাকে হেল্প না করো, আই উইল নট হেল্প ইউ। দেখা যাক। ওয়াও, আমি অনেকের কাছ থেকে আনসার পাচ্ছি, বাট আমি এখনই বলছি না ইজ ইট রাইট অর রং। দেখা যাক দ্রুত। দেখা যাক। ইয়েস, ওয়াও, সুন্দর তো। আচ্ছা, মারুফ বিল্লাহ, সুন্দর সুন্দর। ওকে, ফাইন। এবার আমি একটু বলে দিই, তোমাদের একটু খেয়াল করো সবাই। সেটা হচ্ছে যে যখন আমি তোমাদেরকে শেখাবো, সেখানে তোমরা একটা বিষয় শিখতে পারবে যে যখন আমরা আনলেস পাবো অথবা ইফ প্লাস নেগেটিভ, অর্থাৎ ইফ ইউ ডু নট হেল্প মি, মানে এই বাক্যটাকে কিন্তু আমরা অন্যভাবে বলতে পারি ইফ ইউ ডু নট হেল্প মি অথবা আনলেস ইউ হেল্প মি। এনিওয়ে, পরবর্তীতে শেখাবো, একটু শুধু দেখে রাখো। আনলেস থাকলে বা ইফ ইউ ডু নট থাকলে বেসিক্যালি আমরা সেখানে কিন্তু উইদাউট নিয়ে নিই, কি নিই? উইদাউট নিই। এবং পরবর্তী ভার্বের সঙ্গে করে দিই আইএনজি। সো এই যখন উইদাউট নিলাম, পরবর্তীতে আমরা কি করছি? ভার্বের সঙ্গে আইএনজি করে দিচ্ছি। আগেই তাড়াহুড়ো করতে হবে না, দেখো আমি কি বলছি। এবং এরপরে বাকি যে অংশটুকু রয়েছে সেটি কিন্তু, এইটি দিলে অর্থ কিন্তু পূর্ণতা আসে না। মানে আনলেস ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য না করো, তো উইদাউট হেল্পিং মি, আমাকে সাহায্য না করলে, তো এখানে ইউটা গেল কোথায় বলো তো? ইউটা কিন্তু এখানে নেই, তুমি খেয়াল করে দেখো, এটি অ্যাবসেন্স। এই জন্য কোনো কোনো সময় এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। যেহেতু এই কথাটা পূর্ণ হচ্ছে না, এই জন্য দিতে হবে উইদাউট ইয়োর হেল্প। তোমরা জেনে রাখো, হেল্প কিন্তু একই সাথে নাউনও হতে পারে। ওয়েল, সো এখানে ছিল ভার্ব, আর এখানে পজিটিভের পরে কিন্তু নাউন হয়েছে। এনিওয়ে, সো উইদাউট ইউর হেল্প, তোমার সাহায্য ছাড়া, ওকে, আই উইল নট হেল্প ইউ। বেস্ট আনসার হচ্ছে নিচেরটি। আশা করি বুঝতে পেরেছ যে নর্মালি একটা কমপ্লেক্স সেন্টেন্স কিছু নিয়ম মেনে সিম্পল হতে পারে। ফাইন, ডান। আমি এখানেই শেষ করব না, আমি আরেকটু দেখতে চাই যে আমার এখানে অ্যাডভান্স লার্নার কারা কারা রয়েছে। ঝটপট তোমরা আমাকে জানিয়ে দেবে যে এটার আসলে কম্পাউন্ড কি হতে পারে। আমি আসলে এগুলো কেন দিচ্ছি জানো? কারণ আমি এখানে কিন্তু ক্লুতে দেখো, এই বাক্যটা যে কমপ্লেক্স তুমি সেটা জেনেছো বা পেরে গেলে। এখন অনেকের কিন্তু অতৃপ্ত আত্মা জানতে চাইতেই পারে যে আচ্ছা, এটাকে যদি সিম্পল করা হয় তাহলে কি হবে, আচ্ছা কম্পাউন্ড কি হবে। বিশ্বাস করো, এই একবার দেখে রাখার বিষয়টি ভবিষ্যতে তোমাকে দারুণভাবে হেল্প করবে। আমি জানি যে তুমি হয়তো আজকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এখান থেকে পুরোটা শিখে ফেলতে পারছো না, কিন্তু তুমি যদি দেখে রাখো, বিশ্বাস করো ভবিষ্যতে তুমি মারাত্মকভাবে এই লেসনটি থেকে উপকৃত হবে, বা একবার দেখলেই তুমি সেটি হৃদয়ঙ্গম করে নিতে পারবে। ওকে, থ্যাংক ইউ। ঝটপট একটু আমাকে জানিয়ে দাও, আনলেস ইউ হেল্প মি আই উইল নট হেল্প ইউ। কম্পাউন্ড করো। এখন অনেকের কিন্তু এরকম মনে হতে পারে যে স্যার কী ব্যাপার, আপনি কন্ডিশনাল সেন্টেন্স পড়াচ্ছিলেন, হঠাৎ করেই কেন এই দিকে? আসলে কন্ডিশনাল নিয়েই কিন্তু কথা বলছি। তুমি খেয়াল করে দেখো, আমরা কিন্তু আনলেসের বাইরে যাইনি। দ্রুত। হ্যাঁ, জাহাঙ্গীর আলম, উইদাউট হেল্পিং মি আই উইল নট হেল্প ইউ, কথাটার ভিতরে একটু অস্পষ্টতা পাই, সেই জন্যই বেস্ট আনসার হিসেবে উইদাউট হেল্পিং মিটা নিচ্ছি না, উইদাউট ইউর হেল্প আই উইল নট হেল্প ইউ। ওকে, ইয়েস, ওকে ওকে, ফাইন ফাইন। আমি আর টাইম ওয়েস্ট করবো না, অনেকেই বিরক্ত হবে। আর সেটি হলো হেল্প মি, হেল্প মি, অর অর আই উইল নট হেল্প ইউ, আই উইল নট হেল্প ইউ। ওকে, সো একটু জেনে রাখলাম আমরা যে যখন এভাবে
যখন এভাবে কোথাও আনলেস থাকে এবং সেটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই সেখানে একটা অর নিয়ে আসতে হয়। আসলে অনেক নিয়ম আছে, সেগুলো নিয়ে পরে কথা বলবো। অনেকে প্রশ্ন আসতে পারে, স্যার ইউটা কোথায় গেল, সেটি নিয়ে এখন কথা বলবো না। আলহামদুলিল্লাহ আমাদের হাতে সময় আছে, আমি আস্তে আস্তে করে সেগুলো এক্সপ্লেইন করব, সাথে থাকো। শুধু আমি দেখতে চেয়েছিলাম যে তোমরা কারা কারা পেরেছো। দেখো অ্যান্ড যারা দিয়েছো সেটি কোনোভাবেই হবে না, কারণ তোমাকে জানতে হবে। একটু ছোট্ট করে এই নোটটা করে নাও সবাই। নোটটা হচ্ছে আনলেস এবং ইফ ইউ ডু নট, লাইক দিস, এরকম কিছু একটা। আমরা যখন এটাকে কম্পাউন্ড করতে চাইব, এটি হলো তোমার কমপ্লেক্স। যখন আমরা এটাকে কম্পাউন্ড করতে চাইব সেখানে নিয়ে আসতে হবে অর। আর যদি আমরা সিম্পল করতে চাই, লাইক দিস, যদি সিম্পল করতে চাই তাহলে সিম্পলে নিয়ে আসবো উইদাউট। তো এভাবে করেই খুবই সহজ ওয়েতে ইনশাআল্লাহ পরবর্তীতে যখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শুরু করব সেখানে ইজিলি আমরা বোঝাতে সক্ষম হব, বোঝাবো ইনশাআল্লাহ যে কিভাবে কোন আনসারটা হয়েছে। উইদাউট সিম্পল আমরা কিন্তু এটা দেখিয়েছি, যখন উইদাউট হয়েছে সেটা কিভাবে সিম্পল হয়েছে, এবং আনলেস থাকলে কিভাবে অর ইউজ করে সেটিকে আমরা কম্পাউন্ড করেছি। আশা করি এই শর্টকাটটুকু দেখে নিয়েছো। ঠিক আছে, আমি বেসিকগুলো নিয়ে কথা বলছি, এতে কি কেউ মন খারাপ করছো নাকি? মন খারাপ করলে আমাকে জানাবে। ওয়েল, আমরা শুরু করছি আর একটু পরের স্টেজের কথা। কন্ডিশনাল সেন্টেন্স মূলত কমপ্লেক্স সেন্টেন্স, যেটি নিয়ে আমরা কথা বললাম, এবং এই কথাটা বলতে যেই কিন্তু এত কথা বলতে হলো। কন্ডিশনাল সেন্টেন্স দুটো ক্লজ থাকে, একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং আরেকটি হচ্ছে মেইন ক্লজ। হ্যাঁ, সেটা তো আমরা জানি। জানি না? আচ্ছা, না জানলে একটা কাজ করি, তোমাদের জ্ঞাতার্থে আরেকবার আমি একটু ডিসপ্লে করি সেন্টেন্সটা। লাইক একটু দেখে নাও, কারণ এই ভুলটা অনেক সময় করে ফেলি আমরা। সেটা হচ্ছে ইফ ইউ সে ইট, আই উইল ডু ইট এগেইন। এই সেন্টেন্সটা দেখো, আমি একটু কমা দিই, একেবারে কারেকশন করে দিই, এবং এই একই বাক্যকে আমি কিন্তু আরেকভাবে লিখতে পারি। আই উইল ডু ইট এগেইন, কমা, নো, এখানে কমা হবে না এবার আর। সো এখানে হবে ইফ ইউ সে ইট, এইখানে একটু দেখো তোমরা। ওকে, সো একটু তোমরা ধারণা করো তো যে এখানে আসলে ইফ ইউ সেটাকে আমরা কি বলবো? এইটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ইফ ইউ সেটার নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর অন্য যে ক্লজটা আছে তার নাম হলো মেইন ক্লজ, মানে প্রধান বাক্য। ঠিক আছে, প্রধান বাক্য। এখন হয় কি, কোনো কোনো সময় দেখবে ওলট পালট হয়, অর্থাৎ দেখো আই উইল ডু ইট এগেন এটাকে শুরুতে নিয়ে আসা হয়েছে, আর ইফ ইউ সে ইট এটাকে শেষে দেওয়া হয়েছে। শুধু পার্থক্য কি, এই সাবঅর্ডিনেটটা যখন শুরুতে থাকে কমা বসে, আর সাবঅর্ডিনেটটা যখন শেষে বসে তখন আর কমা বসে না। এটি কিন্তু একেবারেই বেসিক একটি বিষয়, আমার মনে হয় অনেকেই তোমরা জিনিসটি জানো। ওয়েল, এবার আসি কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তমূলক বাক্য কত প্রকার। অনেক সময় পরীক্ষাতে এরকম প্রশ্ন আসতেই পারে যে হাউ মেনি কাইন্ডস অফ কন্ডিশনাল সেন্টেন্সেস, কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার। তো দুই প্রকার যদিও আমরা বেসিক দেখি, মানে একেবারে প্রধান, যে রিয়েল কন্ডিশনাল এবং আনরিয়েল কন্ডিশনাল। এর ভিতরে একটি রিয়েল ভাব বা সত্যতা প্রকাশ পাবে, আর এই দ্বিতীয় খণ্ডে এসে যে কথাগুলো আমরা বলবো সেগুলোর ভিতরে অবাস্তবতা প্রকাশ পাবে, মানে হবেই না তবুও আমরা একটি কথা বলছি। এমন ক্ষেত্রে আমরা দ্বিতীয় এই ফরম্যাটটা ইউজ করি। তো যাই হোক, মেন কথা হলো যখন কন্ডিশনাল সেন্টেন্সের কথা বলবে তখন আমরা মূলত বলবো হলো এই চার প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, এখানে এসে সেকেন্ড কন্ডিশনাল, এবং তারপরে হলো থার্ড কন্ডিশনাল। সেই জন্য তোমরা এই জায়গাটা সবাই একটু দাগিয়ে নাও। কন্ডিশনাল সেন্টেন্সেস আর অফ 4 কাইন্ডস। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে চার প্রকার, যে চার প্রকারের কথা আমি বলে দিলাম। এখন কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে তো আমি অনেক কথা বলবো একটু পরেই, কিন্তু তার আগে আমি তোমাদেরকে দেখাই অ্যাট এ গ্ল্যান্স ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের মধ্যে আসলে পার্থক্যটা কী। যদি পার্থক্যটা বুঝতে না পারো তাহলে অনেক শিখবে এবং মনে হবে যে না জানি আমি কি শিখছি। এবং ছোটোবেলায় আমি যখন ইংরেজি শিখছিলাম তখন আমার মনে প্রশ্ন আসতো যে আচ্ছা, কন্ডিশনালের এত স্ট্রাকচার কেন, আমি কেন এই জিরো কন্ডিশনাল ব্যবহার না করে আমি ফার্স্ট কন্ডিশনাল ইউজ করব।
অথবা কেন আমি সেকেন্ড কন্ডিশনাল ইউজ করব বা কেন আমাকে থার্ড কন্ডিশনাল ইউজ করতে হবে, এটি কিন্তু একটি প্রশ্ন। তো আমি যেটি করব, অ্যাট এ গ্ল্যান্স, এক নজরে আমি এই 4টি কন্ডিশনালকে শিরোনাম আকারে তোমাদের সামনে উপস্থাপন করব, তোমরা বুঝে নিতে পারবে যে আসলে ঘটনাটা কি ঘটেছে। ওকে, সো যদি আমি বলি যে ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, কমা ইউর স্কিন, স্কিন, রাইট? এইখানে আমি একটি সেন্টেন্স রাখবো, শব্দ রাখবো, সেটা হচ্ছে BURN, বার্ন। দেখো, এই বাক্যটাকে আমি লাইক প্রত্যেকটা জায়গাতে আমি ফেলে দেব, প্রত্যেকটা জায়গাতে ফেলে দেব। দেখেছো, একটা সেন্টেন্স আমি 4টা কন্ডিশনাল সেন্টেন্সের ভিতরে ফেলে দিলাম। খুব মনোযোগী হতে হবে কিন্তু, এবং বিশ্বাস করো আমি এখন যেটি তোমাকে শেখাচ্ছি এটা যদি একবার বুঝে নাও, তাহলে পরবর্তীতে যে আলোচনাটা আমি তোমার সামনে করব, ধরে নিতে পারো এই 4টি আলোচনার মাধ্যমে বাকিগুলোর 80% কাভার হয়ে যাবে। সো বি কেয়ারফুল, জাস্ট মনোযোগী হও। ওকে, সো আসে এবার জিরো কন্ডিশনালে কথা বলি। ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, যদি তুমি রোদে অনেকক্ষণ ধরে অপেক্ষা করো, ইউর স্কিন বার্ন, মানে বলা হচ্ছে তোমার চামড়া পুড়বে। একটা কথা বলো তো, রোদে যদি অনেকক্ষণ ধরে থাকো তাহলে তোমার চামড়া পুড়বে কিনা? অবশ্যই পুড়বে। এখন তুমি বলতেই পারো যে স্কটল্যান্ড বা হচ্ছে আইসল্যান্ড, বিভিন্ন যেগুলো হচ্ছে শীত প্রধান দেশ, সেখানে তো সূর্য খুবই মজার, ওইখানে লাইক চামড়া পুড়ে যাবে না। বাবা, সেই কথাগুলো বাদ। আমি সাধারণ কথা বলছি যে যদি নর্মালি রোদে অনেকক্ষণ ধরে অবস্থান করা হয়, আমার দেশের কথা বলি, চামড়া পুড়বে কিনা? পুড়বে। কথাটার ভিতরে একটি সত্যতা রয়েছে কিনা? অবশ্যই সত্যতা রয়েছে, এবং এটিকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যাবে যে রোদে থাকলে চামড়া পুড়তে পারে তো। সুতরাং জিরো কন্ডিশনাল মানে হলো একটি সত্য ঘটনা, যেটা কিনা সার্বজনীন, সবার কাছে সত্য মনে হবে, এবং এর ভিতরে বৈজ্ঞানিক একটি ফ্যাক্ট থাকবে। যদি তাই থাকে তো জিরো কন্ডিশনাল বলছে এই ধরনের সত্য ঘটনাকে আপনাকে যে স্ট্রাকচার মেনে করতে হবে, ইফের পরে প্রেজেন্ট এবং পরেরটাও প্রেজেন্ট। আমি ছোট্ট করে প্রেজেন্ট লিখে দিলাম, প্রি মানে হচ্ছে প্রেজেন্ট। ক্লিয়ার? ওয়েল, তাহলে প্রেজেন্ট, এবং আমি পাশে ছোট্ট করে লিখে দেব যে এটাকে আমরা বলছি লাইক সায়েন্টিফিক ট্রুথ অথবা ইউনিভার্সাল ট্রুথ, TRUTH। ওকে, অথবা সায়েন্টিফিক ট্রুথ হতে পারে, কোনো সমস্যা নেই, দিলাম। ওকে, বিষয়টা ক্লিয়ার হলাম। ইফ, ভালো কথা, খেয়াল করে দেখো, প্রেজেন্ট টেন্স, এবং পরেরটিও কি হবে তাহলে? প্রেজেন্ট টেন্স হবে। তাহলে আমাকে বলো, ইউর স্কিন, তোমার চামড়া, এটি থার্ড পারসন, একটি ফ্যাক্ট, একটি বিষয়কে বোঝাচ্ছে। সো রাইট উত্তর আমরা যেটা করে দেব সেটি হচ্ছে বার্নস। কি করে দেব? BURNS, বার্নস। এবং সবশেষে আমি এটাও বলে দিই, সবশেষে তোমরা যদি এই 4টি এক্সাম্পলকে স্ক্রিনশট দিয়ে প্রতিদিন একটু করে দেখার চেষ্টা করো, বিশ্বাস করো কন্ডিশনাল নিয়ে সমস্যা থাকবে না। ওয়েল, আমরা কিন্তু প্রথম কন্ডিশনাল বুঝে ফেললাম, প্রথম শর্তটা বুঝে ফেললাম, স্ট্রাকচারটা যে বৈজ্ঞানিক সত্য হলে দুই পাশে কিন্তু প্রেজেন্ট টেন্স হতে পারে, তার প্রমাণ হচ্ছে এটা। আমি দুই পাশে প্রেজেন্ট টেন্স করেছি, সেই জন্য একটু আন্ডারলাইন করলাম যাতে করে নজরে পড়ে। লেটস সি, ফার্স্ট কন্ডিশনালের মধ্যেও একটা সত্যতা থাকবে, তবে পসিবিলিটি। যেমন ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, যদি তুমি রোদে অনেকক্ষণ ধরে অপেক্ষা করো, ইউর স্কিন বার্ন, তোমার চামড়া পুড়বে, মানে তুমি থাকলে পুড়বে। কিন্তু আমরা কথাটাকে এমনভাবে প্রথমটা বলেছিলাম পুড়ে, এটি একেবারে সার্বজনীন, কিন্তু এটি বলা হচ্ছে রোদে অবস্থান করোনি, কিন্তু যদি করো বাবা তাহলে চামড়া কিন্তু পুড়বে। ফিউচার পসিবিলিটি। সুতরাং এই ধরনের ফিউচার পসিবিলিটি যার ভিতরে সত্যতা রয়েছে, ঘটনাটি ঘটতে পারে, এটাই স্বাভাবিক, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ফার্স্ট কন্ডিশনাল। এই ফার্স্ট কন্ডিশনালের জন্য তোমাকে সূত্রটি মনে রাখতে হবে, ইফের পরে হয়ে যাবে প্রেজেন্ট, আর পরেরটি হবে ফিউচার। দেখো পার্থক্যটা দেখে নিও, ইফের পরে হলো প্রেজেন্ট, পরেরটা হলো ফিউচার। আর দেখেছো ওপরে কি? আর আমি একটা জায়গাতে দিচ্ছি এই জন্য যাতে তোমরা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করতে পারো, তুলনামূলক বিশ্লেষণটি করতে পারো। তাহলে এটি জাস্ট লাইক, আমি পাশে লিখে দেব, এটি জেনারেল একটি কথা, জেনারেল ফ্যাক্ট। মানে আগেরটাকে যেমন বলেছিলাম ইউনিভার্সাল,
সত্য সত্য বৈজ্ঞানিক ব্যাপার এর মধ্যে নিহিত, আর এটা জেনারেল ফ্যাক্ট। যেমন যদি তুমি আসো আমি তোমার বাড়িতে যাব, যদি তুমি খাও তাহলে আমি খাবো, যদি তুমি রোদে অবস্থান করো তাহলে তোমার চামড়া পুড়বে। বুঝতে পারছো? সাধারণ কন্ডিশন। সো এরকম জেনারেল ফ্যাক্টের ক্ষেত্রে, ফিউচার পসিবিলিটির ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করছি। তাহলে আসি এবার ইফ, ওকে ডান, প্রেজেন্ট টেন্স স্টে, ফিউচার, ফিউচার কি হবে তাহলে? এইবার বলো, এবার কি বার্ন হবে? নো, ফিউচার করতে হবে, স্ট্রাকচার এটা মানতে আমি বাধ্য। তো কেউ কেউ অনেক সময় বলে থাকে যে এত স্ট্রাকচার পড়ে লাভ কি? আসলে গ্রামার কিন্তু একটি সংবিধান, স্ট্রাকচার তোমাকে পড়তেই হবে, উপায় নেই। সো তুমি যেটা করবে সেটি হলো বার্ন। সো উইল বার্ন। এখন আমি যেখানে উইলটা নিয়ে আসলাম, বার্নটা করলাম, কেন করলাম? এটি সূত্র, এটি আমাকে মুখস্থ রাখতে হবে। তোমরা মনে রেখো সবাই, কিছু জিনিস আমি তোমাকে শেখাবো আর বাকিগুলো তোমাকে ধরে রাখতে হবে। যদি আমার পরে সবটুকু ছেড়ে দাও যে আপনি যা পড়াবেন সেটাই পড়বো, এরপর আর পড়বো না, তাহলে বাবা আজীবন তোমাকে শুধুমাত্র ক্লাস করেই যেতে হবে। সো আমি ক্লাসটি শেষ করব, ডেফিনেটলি আবার পরে রিভিশন করবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো সেকেন্ড কন্ডিশনাল। তোমার কি মনে আছে সেকেন্ড কন্ডিশনাল মানে হলো আনরিয়াল ফ্যাক্ট, মানে কথাগুলোর ভিতরে অবাস্তবতা প্রকাশ পাবে। অর্থাৎ ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, যদি তুমি রোদে অবস্থান করতে, ওকে, ইউর স্কিন বার্ন, মানে তোমার চামড়াটা পুড়তো। ভালো করে বোঝো, যদি তুমি রোদে অবস্থান করতে, মানে রোদে অবস্থান করেছে কি করবে এটা না, যদি করতে তাহলে কিন্তু তোমার চামড়াটা পুড়তো। এরকম আমাদের সমাজে এক শ্রেণী মানুষ আছে, দেখবে হুটহাট করে একটা ভবিষ্যৎ সম্ভাবনা বলে রাখে, আমি বলেছিলাম না এটি হবে। এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু আমাদের সমাজে আছে। তো এই ধরনের মানুষদের জন্য এই সেকেন্ড কন্ডিশনালটা, যে তুমি যদি এটা করতে নিশ্চিত তুমি কিন্তু ফেল করতে, আমি বলেছিলাম না, এই ধরনের কথা। সো আনরিয়াল ফ্যাক্টগুলো, তাহলে এটার জন্য স্পেসিফিক একটি স্ট্রাকচার রয়েছে, দেখে নাও। ইফের পরে হবে পাস্ট ইনডিফিনিট, ওকে। আর এরপরে তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে, দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে, এটা প্রেজেন্ট, এবার এসে পাস্ট ইনডিফিনিট। আর অন্য পাশে সাবজেক্টের পরে কষ্ট করে একটু মনে রাখতে হবে উড, কুড, এরপরে মাইট এবং ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। বাকি অংশ যা আছে তাই। ব্র্যাকেটে আমি লিখে দেব আনরিয়াল ফ্যাক্ট, আনরিয়াল, আনরিয়াল ফ্যাক্ট, এটি হলো আনরিয়াল ফ্যাক্ট। তাহলে এইবার আমরা এই স্ট্রাকচার অনুযায়ী নিচেটা একটু সাজিয়ে ফেলি। ইফ, ভালো কথা, ইফ, স্টে চলবে? নো, এইবার কিন্তু তোমাকে পরিবর্তন করতে হবে। সো এইখানটায় তোমাকে স্টেট করতে হবে। এই জায়গাটা আমি একটু দাগিয়ে রাখছি যাতে করে তোমার নজরে পড়ে, ওকে। এটি সূত্র বাবা, আমি তোমাকে এমন কিছু শেখাচ্ছি না যেটি তুমি আজকেই প্রথম দেখছো আর দেখার পরে ভাবছো না জানি কি শিখে ফেললাম, এই অদ্ভুত জিনিস। না বাবা, এটি জাস্ট একটি সিম্পল ফ্যাক্ট, একটু দেখে রাখার চেষ্টা করো। ইফ, ওকে। সো পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে স্টে টু লং ইন দ্য সান, এরপরে আমি নিয়ম মানতে বাধ্য, এই সাবজেক্টের পর আমি লিখিনি, সাবজেক্টের পরে এর যে কোনো একটি তুমি নেবে, উড, কুড, মাইট। একটু কষ্ট করে মনে রাখো, আমিও তো কষ্ট করেই মনে রেখেছিলাম বলে আজকে তোমাকে পড়াতে পারছি, তাই না? তো তুমি কেন কষ্ট করে মনে রাখবে না? ওকে, তাহলে যে কোনো একটি তুমি নিয়ে নাও। তাহলে এখানে কি নেবে? ইয়োর স্কিন, উড, উডটাই বেশি ব্যবহার করতে দেখা যায়। উড কি হবে? বার্ন, BURN, বার্ন। তুমি খেয়াল করে দেখো, আমি এখান থেকে জাস্ট উড নিলাম, যে তুমি যে কোনোটা নিতে পারো, সমস্যা নেই। মডেল ভার্বে যা ধর্ম নেই নিতে পারো, এরপরে ভার্বে বেস ফর্ম বার্ন, বাকি অংশ আর যদি কিছু থাকে থাকবে। তাহলে নজরটা কিন্তু এদিকে থাকতে হবে তোমার, যে তুমি আসলে কী ধরনের পরিবর্তনগুলো আস্তে আস্তে করছো। আমি এখন পর্যন্ত যা যা তোমাকে দেখিয়েছি, তোমার কি মনে হয় যে আমি খুব কঠিন জিনিস তোমার সামনে আলোচনা করছি, বা এটি তুমি জীবনে ধরে রাখতে পারবে না? এবং বিশ্বাস করো, তুমি তো অনেক সহজ করে শিখছো। আমাদের সময় ইভেন তোমাদেরও যারা আগের জেনারেশন ছিল, তাদেরকে এই লেসনগুলো শিক্ষকরা, সেই সময় শিক্ষকরা অনেক বেত্রাঘাত করে, অনেক মেরে তাদেরকে শিখিয়েছে। এবং ইভেন এটা বলেছে, এটা নিয়ম, এটা তোকে মানতে হবে। হাতে ঠাস করে একটা চড় মেরে দিল, সরি, হাতে একটা বেত মেরে দিল, গালে একটা চড় মেরে দিল, সেই দিন আর নেই। এখন প্রযুক্তির সাহায্যে দারুণ আকারে ছন্দ নিয়ে আমরা শেখার চেষ্টা করব। ওয়েল, যেটি বলছিলাম, সেকেন্ড কন্ডিশনাল পাস্ট টেন্স, অন্য পাশে আমরা নিলাম উড, বার্ন। ক্লিয়ার? একটু বাংলা করার চেষ্টা করে আরেকবার। যদি তুমি রোদে অবস্থান করতে, করেনি কিন্তু, করতে, একেবারে আনরিয়াল ফ্যাক্ট, যদি তুমি রোদে অবস্থান করতে, ইয়োর স্কিন বার্ন, তাহলে তোমার চামড়া পুড়তো। ওকে,
এবার আসো থার্ড কন্ডিশনাল, ওই একই বাক্যকে চেঞ্জ করছি। থার্ড কন্ডিশনাল মানে হচ্ছে একেবারে কমপ্লিটলি আনরিয়াল ফ্যাক্ট। দেখো আমি এখানে কথাটাকে জাস্ট কমপ্লিটলি লিখে দেব, পরে লিখতেছি আমি। এইখানে এসে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, নজর যেতে হবে, পাস্ট ইনডিফিনিট ছিল, এবার কিন্তু হয়ে গেল পাস্ট পারফেক্ট। আর আমি যখনই পাস্ট পারফেক্টের কথা বলছি সেখানে অবশ্যই তোমাকে নজর নিয়ে আসতে হবে যে পাস্ট পারফেক্ট মানে হচ্ছে সেখানে হ্যাড আসবে, এটি স্বাভাবিক। এখন তুমি যদি এই লেসন শিখতে এসে পাস্ট পারফেক্টের অস্তিত্ব ভুলে যাও বা পাস্ট পারফেক্ট কাকে বলে এটি যদি মনে করতে না পারো, বিশ্বাস করো খুবই কষ্ট হয়ে যাবে। আমি তোমাকে কোনো একটা জিনিস শেখাচ্ছি আর তুমি তার আগের লেসনটাই জানো না, তোমাকে জানতে হবে। তুমি শিক্ষার্থী, তোমার যা কাজ তোমাকে সেই ব্যাপারে প্রফেশনাল হতে হবে। ইফ পাস্ট পারফেক্ট এবং তারপরে একটু কষ্ট করে মনে রাখতে হবে লাইক দিস। এই ডট ডট কেন দিচ্ছি জানো? মানে সাবজেক্টের কথা, ওখানে সাবজেক্ট থাকবে, এরপরে তুমি নেবে উড, তারপরে কুড, তারপরে লাইক মাইট, এরপরে কষ্ট করে একটা হ্যাভ বসবে, এটা তোমাকে মনে রাখতে হবে। আমি মনে রেখেছি, তোমাকেও রাখতে হবে। তোমার দাদা বাবা মনে রেখেছিল, তারা পেরেছে, তোমাকে মনে রাখতে হবে। অ্যানিওয়ে, সো এটার পরে তোমাকে একটি হ্যাভ নিয়ে আসতে হচ্ছে এবং এরপরে ভার্বের হবে পাস্ট পার্টিসিপল। এটি খুব কঠিন না, হ্যাভের পরে তো এমনি পাস্ট পার্টিসিপল হয়, তাই না? এভাবে মনে রাখবে। আচ্ছা, তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। আর এটিকে আমি কি বলছি? কমপ্লিটলি আনরিয়াল ফ্যাক্ট। আনরিয়ালের একটা রকম আছে, কল্পনারও একটা রকম আছে, বোঝো নাই? মানে আমি বলছি যে আমি চাঁদের দেশে যাব, এটা একরকম কথা। আমি চাঁদের দেশে যে চাঁদের জগৎ দেখব, এটা একরকম কথা। আর এটা বলছো যে আমি চাঁদের দেশে যে আমার হানিমুনটা কমপ্লিট করব, আমি চাঁদের দেশে যে আমার ছোট মেয়েটার মুখে ভাতের অনুষ্ঠান করব। মানে শুনলেই মানে বেশি বিরক্ত মনে হয় যে এত আনরিয়াল ফ্যাক্ট নিয়ে কীভাবে কথা বলে। সুতরাং থার্ড কন্ডিশনাল মানে হলো মাচ মোর আনরিয়াল ফ্যাক্ট, যেটা কিনা একেবারে আনরিয়াল ফ্যাক্টের থেকেও বেশি আজগবি গল্পের মতো। এটা হওয়ারই কথা না, তারপরে বলছি। সুতরাং আমি যেটি করব, কমপ্লিটলি আনরিয়াল লিখে দিলে তোমরা পরে বুঝতে পারবে। কমপ্লিটলি, কমপ্লিটলি, ঠিক আছে? আর ইংলিশ ভার্সন বিভিন্ন ডিকশনারি হোক, গ্রামার হোক, সেখানে একটু অন্যভাবে এক্সপ্লেন করা আছে, তোমাদের জ্ঞাতারটা আরও সহজ করে দিলাম। তাহলে এবার আসি আমরা এই ফরম্যাটে নিচের স্ট্রাকচারটাকে সাজিয়ে ফেলি। ইফ ইউ স্টে টু লং, পাস্ট পারফেক্ট, এখানে আমার ভুল, তাহলে পাস্ট পারফেক্ট করে ফেলবো। তাহলে কি করব? ইফ ইউ হ্যাড স্টেইড, ওকে, ইফ ইউ স্টেইড, ইফ ইউ হ্যাড স্টেইড টু লং ইন দ্য সান, যদি তুমি রোদে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে। প্রসঙ্গত বলি, এই বাক্যটার অর্থ এবং এই বাক্যটার অর্থ কিন্তু 19-20, বা তুমি 19-19 বা 20-20ও বলতে পারো, খুব পার্থক্য নেই। যে যদি তুমি রোদে অনেকক্ষণ ধরে অবস্থান করতে, ইওর স্কিন, আমরা নিয়মটা ফলো করি, উড, কুড, মাইট ফরে হ্যাভ, তাহলে কি নেব আমরা? এখানে লাইক নেব উড, তারপর একটা হ্যাভ, আর এখানে বার্নের পাস্ট পার্টিসিপল বার্নড। ইতোমধ্যে আমি জানি তোমরা এখানে যারা আছে অনেকের মাথায় তথ্যের জট লেগে গেছে, বাবা এত কিছু কিভাবে মনে রাখবো? মনে তোমাকে রাখতেই হবে, হয় তোমাকে মনে রাখতে হবে, নতুবা পড়া ছেড়ে দিতে হবে। তোমার যা কাজ, তুমি সেই কাজে 100% প্রফেশনাল হও, নিবেদিত ডেডিকেশন দাও, দেখবে মনোযোগ থাকলেই তুমি সেই কাজটা নিতে পারছো। রাইট, সো পাস্ট পারফেক্ট। এরপরে আমরা নর্মালি সাবজেক্টের পরে এখানে কি করছি? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। ডান। বাংলাটা আবার বলছি যে যদি তুমি রোদে অনেকক্ষণ অবস্থান করতে, তোমার চামড়া কিন্তু পুড়তো। যদি তুমি রোদে অনেকক্ষণ অবস্থান করতে, তোমার চামড়া পুড়তো। মানে এটি বললে নর্মালি আমরা বুঝে নেব যে এটি একেবারে অবাস্তব একটি বিষয়। অবাস্তব তো বটেই, এটি আরও বেশি অবাস্তব। ব্যাপারটা এরকম। আশা করি বুঝে নিয়েছো যে একটি সেন্টেন্সকেই আমরা কখন কোন পরিস্থিতিতে এই কন্ডিশনালগুলো ইউজ করব বা আদৌ কেন ব্যবহার করব। এটি এই কারণে ব্যবহার করব যে আসলে তুমি কি ক্ষেত্রে কিভাবে বলতে চাচ্ছ কথাটা। সেটি কি সাধারণ সায়েন্টিফিক কোনো ট্রুথ, সেটি কোনো সাধারণ কথা, সেটি কি কোনো মানে আনরিয়াল কোনো বিষয়, নাকি একেবারেই আজগুবি একটি বিষয়। রাইট, এই ক্ষেত্রগুলোতে আমরা লাইক দিস এইভাবে ব্যবহার করব। এখন আশা করি তোমরা বুঝে নিয়েছো যে কন্ডিশনাল সেন্টেন্স মানেই হলো এই চারটি। এখন বিগত বছরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রশ্নগুলো এসেছে, সেগুলো নিয়ে আমি আগামী দিনে তোমাদের সঙ্গে কথা বলবো। আজকে খুব বেশি কথা বলবো না,
কারণ আগামী দিনে একেবারে ধরে ধরে এখান থেকে দেখাবো। এখন শুধু একটা জিনিস দিয়ে আমি এখান থেকে বিদায় নিব, আজকের আয়োজনটি শেষ করব। কারণ আমি দেখেছি একদিনে যখন অনেক ইনফরমেশন দেওয়া হয় সেটি কিন্তু রাখা যায় না। আর আমার উদ্দেশ্য মানে কি বলে, মানে শুধুমাত্র আসলাম আর বুঝিয়ে দিলাম, একটি ক্লাস নিলাম, ব্যাপারটা এরকম নয়। আমি যদি তোমাকে বোঝাতেই না পারি সেক্ষেত্রে আমার ব্যর্থতা, আর তুমি যে ক্লাসে অ্যাটেন্ড হয়েছো তোমার এই মেগাবাইট নষ্ট হচ্ছে, তোমার সময় নষ্ট হচ্ছে, এবং ফাইনালি তুমি আমার ব্যাপারেও একটা খারাপ মন্তব্য নেবে করবে। সো আমার এটা কোনো ইচ্ছা নেই। আমি যতটুকু সময় থাকছি, তুমি যতটুকু সময় থাকছো, তোমার জন্য এই সময়টি পরে মনে হয় যে না আলহামদুলিল্লাহ কিছু একটা পেয়েছি। তো লাইক দিস, এই লেসনগুলো তুমি যখন শিখে ফেলবে, এই জানাশোনা লেসনগুলোই ভবিষ্যতে কিভাবে পরীক্ষা আসবে লেটস সি, আমরা একটু দেখার চেষ্টা করি। লাইক এরকম যদি প্রশ্ন করা হয় যে ইফ শি হ্যাড ট্রাইড টু সলভ ইট, ওকে, হি ফিল ইন দ্য গ্যাপ। এখন অপশানে রাইট উত্তরটা কি হবে? সো অপশানে সলভ, অপশন বিতে উড সলভ, অপশন সিতে উড হ্যাভ সলভড, অপশন ডিতে লাইক দিস অল দিলাম। আমি জানি তুমি এটি পারবে, আর আমি যা দিয়েছি সেটা যে একেবারেই কঠিন না সেটা অনেকেই বুঝতে পেরে গেছো, বিশেষ করে যারা অ্যাডভান্স লার্নার রয়েছে তাদের ক্ষেত্রে তো ব্যাপারটা খুবই ফানি। তবে এখানেই তোমাকে বিষয়টি খাটাতে হবে, নজর দিতে হবে যে আসলে কি হবে। ইপ আছে, তুমি এবার দেখো কোন কন্ডিশনালের মধ্যে এই ছকটাকে মেলাতে পারছো। তোমার নজর যেতে হবে যে আচ্ছা হ্যাডের পরে ট্রাইড মানে পাস্ট পারফেক্ট, দেখি কোনটায়, এই তো এইটায়, ওকে ফাইন। আচ্ছা দেখি তো পরবর্তীতে তাহলে কি হবে, উড কুড মাইটের যে কোনো একটা, দেখি তো কি আছে, উড আছে, ভালো কথা, উড হ্যাভ হবে। আচ্ছা দেখি তো কোনটায় হ্যাভ আছে, এই তো হ্যাভ আছে, ভার্বে পাস্ট পার্টিসিপল কোনটাতে, এইটাতে, ওয়াও, তার মানে সি নাম্বারটা একেবারে টু দ্য পয়েন্ট রাইট আনসার। বুঝতে পারছো? সো এইভাবে করে তোমাকে সূত্রর দিকে তাকিয়ে তাকিয়ে পরবর্তী অংশটাকে মেলাতে হবে। আর এটা পারার জন্য মনে রাখার কোনো বিকল্প নেই, কোনো হোমিও ঔষধ দিয়ে কোনোভাবেই কাজ হবে না। এখন আসি বাংলা করা দরকার। ইফ শি হ্যাড ট্রাই টু সলভ ইট, যদি সে এটা সমাধান করতে চেষ্টা করতো, বুঝতে পারছো, আনরিয়াল ফ্যাক্ট, একেবারে কমপ্লিটলি আনরিয়াল। যদি সে এটা সলভ করতে চেষ্টা করতো তাহলে সেটি আমরা সমাধান করতে, সরি, শি উড হ্যাভ ট্রাই টু সলভ ইট উই, এখানে উই দেওয়া আমার ভুল হয়েছে, আসলে শি দিতে হবে। যদি সে এটি সমাধান করতে চেষ্টা করত তাহলে সে এটি সমাধান করতে পারত বা সমাধান করত, রাইট? অধিক পরিমাণে কল্পনা। আজ এই পর্যন্তই। যারা বিশেষ করে আনসার করতে পেরেছো বুঝে শুনে আলহামদুলিল্লাহ। আগামী দিনে অনেক কিছু জানার আছে, যে দেখব বিগত সময় চাকুরি পরীক্ষাতে আসলে কোনগুলো এসেছিল, আদৌ কি সেইগুলো আমাদের আজকের এই লেসন থেকে সম্ভব হচ্ছে কিনা বা পারছে কিনা। ঠিক আছে, আয়োজনটি শেষ করতে চাচ্ছি। শেষ করার পূর্বে যে কথাটি বলা দরকার, সফলতার জন্য সাথে লেগে থাকার কোনো বিকল্প নেই।